আজকে দুদিন থেকে সিএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সারা দেশে একটা তোলপাড় পরিস্থিতি চলছে। মানে সমস্ত যে মুদ্রা যাকে বলে, যে বিষয়গুলোর উপর ভিত্তি করে একটা ইলেকশন হয়, যে গভর্নমেন্ট ক্ষমতায় থাকে সেই গভর্নমেন্টের কাজের খতিয়ান এবং আগামী দিনে বর্তমানে দেশের কোন কোন সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য একটা দল মানে শাসক দল কতটা বদ্ধপরিকর বা কী পরিকল্পনা রয়েছে, এই সমস্ত জিনিসগুলো উপর মুদ্রা ডিসাইড হয়। সেই মুদ্রার উপরে একটা ইলেকশন হয়। কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা আমি আমার গত ভিডিওতেও বলেছিলাম যে 2019 সালে যে অ্যাক্টটি পাস হয়, কিন্তু সেটা কার্যকারী করতে আজকে 4 বছর সময় লাগিয়ে দেয় আমাদের বর্তমান কেন্দ্র সরকার, বলতে গেলে মোদী সরকার। তো এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত মিডিয়া একটা তোলপাড় পরিস্থিতি। কিন্তু আমাদেরকে জানতে হবে যে সমস্ত ভক্তরা বা যারা এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এতটা উচ্ছ্বসিত, অ্যাকচুয়ালি কি বলছে। আমরা সাদামাটাভাবে যে জিনিসটা বুঝতে পেরেছিলাম যে এখানে যে কয়েকটা দেশের কথা বলেছে, সেই সমস্ত দেশে যারা সংখ্যালঘু রয়েছে, যেরকম হিন্দু, খ্রিস্টান, জৈন, শিখ, এই সমস্ত যারা সংখ্যালঘু, সে দেশের সংখ্যালঘু, তারা যদি ধর্মীয় উৎপীড়নের কাছে পীড়িত হয়ে বা তাড়িত হয়ে আমাদের ভারতবর্ষে এসেছে, তাদেরকে আমাদের বর্তমান সরকার, মোদী সরকার সিটিজেনশিপ দেবে, নাগরিকত্ব দেবে। এই জায়গায় কয়েকটি পয়েন্ট আমাদের কিন্তু বোঝার বিষয়। সেটা কি বলেছে, 2014 সালের আগে যারা এসেছে, এই নাগরিকত্ব সংশোধনী আইনে সেটাই বলেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে, তা প্রথম প্রশ্ন একটা সাদামাটা যে কারোই মনে আসতে পারে যে তাহলে কোন কোন নিয়মের ভিত্তিতে তাদেরকে নাগরিকত্ব দেবে। আজকে যখন ফাইনালি সেই আইনটাকে কার্যকারী করা হলো, সেখানে একদম পুরো অনলাইন পোর্টালের ব্যবস্থা করা হয়েছে, সেখানে আবেদন করা যাবে। আমার প্রথম প্রশ্ন ছিল যে আমার কাছে বা যারা ধর্মীয় উৎপীড়নের মাধ্যমে বিতাড়িত হয়ে অন্যান্য দেশ থেকে আমাদের ভারতবর্ষে এসেছে, তাদের কাছে কোন কোন শর্তাবলী সাপেক্ষে তারা অ্যাপ্লিকেশনটা করতে পারবে অনলাইনে। মানে প্রথম কথা, তাদেরকে নিজেকে আগে রিফিউজি প্রমাণ করতে হবে। আমার কাছে যে তথ্যটা আছে, প্রথম পয়েন্ট বলেছে যে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান সরকারের ইস্যু করা পাসপোর্টের কপি লাগবে। প্রথম একটু মনে রাখবেন, পাসপোর্টের কপি লাগবে। তা আমি প্রথমেই এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাই যে যদি কোনো দেশের সংখ্যালঘু সে দেশের সংখ্যা গরিষ্ঠর দ্বারা ধর্মীয় কারণে পীড়িত হয় বা অত্যাচারিত হয়, লাঞ্ছিত হয়, তাহলে সে সরকার, মানে তখনকার দিনের কথা বলছে, যেহেতু 2014 আগের কথা বলছে, তাহলে সে দেশের সরকার পাসপোর্ট ইস্যু করেছে এবং সেই পাসপোর্ট কপি বর্তমানেও সেই সমস্ত ব্যক্তি বা সেই সমস্ত, আমি অ্যাকচুয়ালি নাগরিকই বলবো, তাদের কাছে সুরক্ষিত রয়েছে, যারা ভারতবর্ষে বর্তমানেও বসবাস করছে। এটা কীরকম যেন একটা মানে কথার মানে নিয়ম কানুনের মধ্যে একটা অবাস্তবিকতা আছে। তারপরে যেটা বলেছে যে বিদেশি নিবন্ধন অফিসারের ইস্যু করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা বসবাসের অনুমতিপত্র। আজকে একটা জিনিস আপনাদের চোখের সামনে উদাহরণস্বরূপ আমি দেখিয়ে দিতে চাই যে তখনকার দিনে যারা, ধরে নিন আজকে রোহিঙ্গারা মায়ানমার থেকে বিতাড়িত হয়েছে বিভিন্ন পথে, চোরাই পথে, কাঁটাতারে বেড়া
বিভিন্ন পথে তারা কিন্তু ভারতবর্ষে বা বিভিন্ন অন্যান্য বাংলাদেশে প্রবেশ করেছে। তাহলে তাদেরকে সরকার অনুমতিপত্র প্রদান কি করেছে? তো ঠিক তখনও হয়তো নিশ্চয় সেরকম কোনো অনুমতিপত্র প্রদান করা হয়। এরপরে যেটা বলেছে, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানের স্কুল বা কলেজ, বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের ইস্যু করা স্কুল সার্টিফিকেট বা শিক্ষাগত শংসাপত্র। এরপরে যেটা বলছে যে এই সরকারের বা সরকারি আধিকারিক বা সরকারি এজেন্সির ইস্যু করা যে কোনো ধরনের পরিচয়পত্র। তারপরে বলছে সরকারের ইস্যু করা যে কোনো ধরনের লাইসেন্স বা শংসাপত্র। তারপরে বলেছে জমির দলিল বা ভাড়াটিয়ার কাগজ। তারপরে বলেছে ঠাকুরমা, দাদু, ঠাকুরমার বাবা, মা বাবা যে কোনো একজনকে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানের নাগরিক ছিলেন তার প্রমাণপত্র। এই সমস্ত জিনিস তাদেরকে দিতে হবে। আমি একটা কথাই বলতে চাই, যারা সে দেশ থেকে বিতাড়িত হয়েছে সেই মুহূর্তের পরিস্থিতিটা কীরকম থাকে? পরিস্থিতিটা অনেকটা মানে আপনারা ভালো করে জানবেন যে একটা কান্ট্রিতে যখন কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার চলে, লাঞ্ছনা চলে, বঞ্চনা চলে, মানুষজন বিভিন্নভাবে তারা সবসময় ব্যতিব্যস্ত থাকে যে কিভাবে তারা সেখান থেকে নিজের প্রাণটুকু হাতে নিয়ে বেঁচে পালায়। অনেকে কাঁটাতারে বেড়া ভেদ করে বিভিন্ন পথ দিয়ে তারা কিন্তু অন্য পার্শ্ববর্তী যে দেশগুলো থাকে সেখানে প্রবেশ করেছে। যেরকম আমরা কিছুদিন আগে এরকম একটা জ্বলন্ত উদাহরণের সাক্ষী রয়েছি, যেরকম রোহিঙ্গারা কিভাবে সেখান থেকে পালিয়ে এসেছিল। তো যখন সেই সময়কালে মানে 2014 পূর্ববর্তী সময়ে যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এই সমস্ত দেশে যখন সেখানকার সংখ্যালঘুরা বিতাড়িত হয়ে ভারতবর্ষে এসেছে, হিন্দু, মুসলিম, এই হিন্দু, শিখ, পার্সি, জৈন, খ্রিস্টান, তারা হয়তো কেউ এমন পরিস্থিতিতে ছিল যে নিজের যে কাগজপত্র যেগুলো বলা হয়েছে, দাদু দাদিমার পরিচয়পত্র, পাসপোর্ট, বিভিন্ন জন্ম সার্টিফিকেট, লাইসেন্স, এই সমস্ত কিছু, কারো বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তাহলে কাগজপত্রগুলো সে নিয়ে আসতে পারেনি। হয়তো কেউ বাইরে ছিল, সেই অবস্থায় তার বাবা মা বাড়ি থেকে ফোন করে বলেছে এরকম পরিস্থিতি, আমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, মানে ধর্ষণের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো তারা জীবনটুকু নিয়ে পালিয়ে এসেছিল, ব্যাগপত্র গোছানোর মতো সময় পায়নি বা পরিস্থিতি পায়নি। তাহলে তারা আজকের দিনে দাঁড়িয়ে সেই সমস্ত কাগজপত্র পাবে কি করে? এরপরে যেটা আমার প্রশ্ন যে যার কাছে আধার কার্ড আছে, যার কাছে ভোটার কার্ড আছে, তাহলে সে নতুন করে নিজেকে রিফিউজি প্রমাণ করবে কিভাবে এই শর্তগুলো মেনে? আর শেষ যেটা কথা, যে এতদিন যাবৎ যার ভোটের দ্বারা নির্বাচিত একজন এমএলএ, এমপি, সে পঞ্চায়েত, সে তারপর প্রধানমন্ত্রী, মানে একটা সরকার, যার ভোটের দ্বারা নির্বাচিত একটা সরকার, সেই সরকার আজকে যদি সেই ভারতবাসীকে, আমি বলবো তারা নাগরিক, ভারতবাসীকে প্রমাণ করতে বলে যে তুমি নাগরিক কিনা প্রমাণ করো, তাহলে একটা প্রশ্ন কিন্তু এখানে থেকেই যায় যে যেহেতু তার ভোটের দ্বারা নির্বাচিত সরকার এই সরকার, তাহলে এই সরকারও বৈধ না। এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। এই যে সিএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই অ্যাক্টের মূল থিম কিন্তু এটা যে কোথাও না কোথাও একটা আগোছালোময় পরিস্থিতি, মানে কিছু ক্লিয়ার নয়। তো আমি তাদেরকে শেষ মুহূর্তে এটাই বলতে চাই যে যারা এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এতটা উচ্ছ্বসিত, অ্যাকচুয়ালি এর সবই হলো একটা রাজনৈতিক হেডলাইন। যেহেতু ইলেকট্রাল বন্ড নিয়ে এই মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা বেকায়দায় রয়েছে, আগামী 15 তারিখ সেটা সার্বজনীন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই এই যে বেকায়দাময় পরিস্থিতি থেকে উতরানোর জন্য 4 বছর অপেক্ষা করে এই সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে নির্দেশ সেটা লাগু করা হয়। তো আপনারা
এই যদি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে কোনো রকম কোনো মানে ধন্দেতে থাকেন বা অতিরিক্ত উচ্ছ্বসিত হন বা আহ্বা দেন এই সরকারকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখলে কিছুটা বুঝতে পারবেন, নতুবা সেই যে অ্যাক্টের যে কাগজপত্র রয়েছে সেটা একটু খুঁজে বের করে করে দেখবেন। ধন্যবাদ প্রত্যেককে সময় দেওয়ার জন্য।